সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ অবস্থাতে চলে যাচ্ছে। কারণ রিসেন্টলি দুটি ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে নির্মমভাবে মেরে ফেলে জীবন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর অপরপক্ষে হাদি মারা যাওয়ার পরে বাংলাদেশে হাদি সমর্থকরা ইন্ডিয়াকে দোষারোপ করছে। আবার কেউ কেউ মনে করছে আওয়ামী লীগের জন্যই ইন্ডিয়া বাংলাদেশের সাথে আগ্রাসন মনোভাব দেখাচ্ছে, যেন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে। এসব বিষয়ে আজকে আলোচনা করব। আসলে কি ইন্ডিয়া আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আগ্রাসন চালাবে? বাংলাদেশ সরকার এতদিন কোনোভাবেই স্বীকার করেনি যে বাংলাদেশে জঙ্গি হামলা বা জঙ্গি গোষ্ঠী হামলা করছে বা করতে পারে। কিন্তু রিসেন্ট প্রথম আলো ডেইলি স্টারের অফিসে হামলা হওয়ার পরে সরকার থেকেই বলা হচ্ছে এটি জঙ্গিদের হামলা। এখন এই জঙ্গি কারা? কারা বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে? আপনারা জানবেন, হাদি মারা যাওয়ার পরে পুরো বাংলাদেশব্যাপী বহুত বিশৃঙ্খলা হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশনে হামলা, ইন্ডিয়ান হাইকমিশনের কর্মকর্তাদের বাড়িতে হামলা, আওয়ামী লীগের বিভিন্ন সাবেক মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা, বিভিন্ন সাংবাদিককে গণপিটুনি, প্রথম আলো ডেইলি স্টারের মতন পত্রিকায় আগুন দেওয়া, সেখানে অনেক সংখ্যক মানুষ মারা যাওয়ার উপক্রম পর্যন্ত হয়েছিল। কিন্তু সরকার কোনোভাবেই হেল্প করেনি। এটি ওখানে উপস্থিত থাকা জীবননাশের সম্মুখীন হওয়া সাংবাদিকরাই বলছিল। বাংলাদেশ তাহলে কোন পথে হাঁটছে? সম্প্রতি দেখা যাচ্ছে দীপুচন্দ্র দাসকে নিয়ে ইন্ডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। দীপুচন্দ্রকে কিভাবে মারা হলো? দীপুচন্দ্র একজন হিন্দু, সে একজন গার্মেন্টস কর্মী। ময়মনসিংহে একটি গার্মেন্টসে সে চাকরি করত। তাকে ধর্মীয় আগ্রাসনের মুখে ফেলে নির্মমভাবে পিটিয়ে গাছের সাথে রশিতে গলা ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়। আর এই বিষয়টি নিয়ে ইন্ডিয়াতে ব্যাপক প্রচারণা চলছে। ইন্ডিয়াতে বাংলাদেশের হাইকমিশনে হামলা পর্যন্ত করার চেষ্টা করা হয়েছে। এরপর এই যে হাদি মৃত্যুর পরে হাসনাত আবদুল্লাহ সহ হাদির সমর্থকরা ইন্ডিয়াকে যেভাবে আগ্রাসনমূলক কথাবার্তা বলছে, এসবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটি ব্যাপক গরমিল চলছে। অনেকে মনে করছে বাংলাদেশি এই নেতারা যেভাবে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছে, ইন্ডিয়া ধৈর্য সীমা পার করে ফেলবে। আপনাদের একটি গল্প বলি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে আপনারা তো জানেন কিভাবে এই যুদ্ধটা বাঁধল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পিছনে পশ্চিমা বিশ্বের হাত ছিল। ইউক্রেন উস্কানিমূলক আচরণ করাতেই রাশিয়া তাদের উপর আক্রমণ করে। আপনারা হয়তো জানবেন 14 সালে পট পরিবর্তনের পরে যখন জেলেনস্কি ক্ষমতায় আসে, এরপরই রাশিয়ার বিরুদ্ধে তারা বিভিন্ন কর্মকাণ্ড করে। আস্তে আস্তে রাশিয়া তাদের ধৈর্য হারা হয়ে ইউক্রেনের উপর আক্রমণ করে। আর এটির পিছনে মদদ ঢেলেছিল পশ্চিমা বিশ্ব। আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক কি তেমনই হচ্ছে না? আপনারা একবার চিন্তা করুন তো, ইন্ডিয়া যদি তাদের ধৈর্য হারিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করে, বাংলাদেশের অবস্থা কি হতে পারে? ইউক্রেন তাও উন্নত দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু উন্নত দেশ না। এই যুদ্ধে যদি ইউক্রেন 100 বছরের পিছনে চলে যায়, বাংলাদেশ 1000 বছর পিছনে চলে যাবে। ইন্ডিয়ার মতন পরাশক্তির শক্তির কাছে বাংলাদেশের শক্তি 100-তে 1%। বাংলাদেশ তাদের কাছে কিন্তু দাঁড়াতেই পারবে না। এখন আসি, যদি বাংলাদেশের এরকম শক্তি নাই থাকে, তাহলে বাংলাদেশের এই নেতারা, তথাকথিত নেতারা, বাংলাদেশে এরকম আগ্রাসনমূলক কথাবার্তা ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বলছে? তাদের উদ্দেশ্য আসলে কি? তারা কি চাচ্ছে? তারা কি চাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটি যুদ্ধ হোক? যে দীপুচন্দ্র দাসের কথা বললাম, এই দীপুচন্দ্র দাসকে নিয়ে ইন্ডিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেন, বিভিন্ন নিউজ কার্ড দেখেন, সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের প্রতি ইন্ডিয়ান জনগণের আগ্রাসন দিন দিন বাড়ছে। আপনারা কথা বলুন, রাজনীতি করুন, কিন্তু বাংলাদেশকে এমন জায়গায় ঠেলে দিয়েন না বাংলাদেশ যেন 1000 বছরের পিছনে চলে যায়। এখন আসি আওয়ামী লীগ প্রসঙ্গে। আওয়ামী লীগ কি ইন্ডিয়ার সহযোগিতায় ফিরবে? আচ্ছা, একটা বিষয় আপনি চিন্তা করুন। আওয়ামী লীগ কি ছোট দল? এই বাংলাদেশ আওয়ামী লীগই তৈরি করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ভোটার সংখ্যা প্রায় 2 কোটির উপরে। এখন আপনারা এই 2 কোটি ভোটারকে কি করতে পারেন?
ইন্ডিয়ার তো প্রয়োজন নেই যে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার। আওয়ামী লীগ তো বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি দল। আপনারা রাজনৈতিক কারণে আগ্রাসন চালাতে পারেন আওয়ামী লীগের উপর, কিন্তু আওয়ামী লীগ তো মানুষের মননে মগজে রয়েছে। সেটি আপনারা ভানিশ করবেন কিভাবে? সামনে নির্বাচন, সেই নির্বাচনে সকলে মিলে নির্বাচন করলে আমি মনে করব বাংলাদেশের জন্য শুভকর। রাজনৈতিক স্বার্থে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, ইন্ডিয়া সম্পর্কে আগ্রাসনমূলক কথাবার্তা বলে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া, নির্বাচনকে বানচাল করা, ক্ষমতা ধরে রাখা, কুক্ষিগত করে রাখার যে কূটকৌশল চলছে বাংলাদেশে, সেটি অবশ্যই বন্ধ করতে হবে। আমরা রাজনীতি রাজনীতির জায়গায় রাখব, আর কূটনীতি কূটনীতির জায়গায়। তবেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রথম দিকে বলেছিলাম এই জঙ্গি গোষ্ঠী কারা, যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই জঙ্গি গোষ্ঠী তারাই যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্রদের প্রাণ ঝরিয়েছে। ৫ আগস্ট পরবর্তীতে এখন পর্যন্ত বিভিন্নভাবে মব সৃষ্টি করেছে, মুক্তিযুদ্ধর চেতনাকে আঘাত করেছে। যারা মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশ থেকে একদম মুছে ফেলতে চায়, মুক্তিযুদ্ধর ইতিহাসকে মুছে ফেলতে চায়, তারাই এই জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশকে গণতন্ত্র থেকে ছিটকে ফেলেছে, যারা বাংলাদেশ নামের দেশ হোক চায়নি। তারাই এখন পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ করে যাচ্ছে বাংলাদেশে, আগামীতেও করবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন? আপনারা এই ধ্বংসযজ্ঞের পক্ষে, না বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববাসীর কাছে, সেই পথেই আবার হাঁটবেন? আমি বলবো দেশকে বাঁচান, দেশের পক্ষেই থাকুন। এই জঙ্গি গোষ্ঠীকে দেশ থেকে বিতাড়িত করতে এদের বিরুদ্ধে কথা বলুন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।